হ্যালো অল দ্য ফ্রেন্ডস। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজকের এই সেশনে আমরা ক্লাস 9-এর একটি স্টোরি নিয়ে আলোচনা করব। লেসন 4-এ তোমাদের একটি স্টোরি রয়েছে, জেরাল্ড ডালের লেখা এ ডে ইন দ্য জু। এই স্টোরিটির প্রত্যেকটা লাইনের বাংলা মানে সহ আলোচনা করব এবং এখানে কি কি কথা রয়েছে, মূল বিষয়বস্তু কি রয়েছে সেগুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। এবার আমরা চলে যাব সোজা বইতে। দেখবে আমরা চলে এলাম ক্লাস 9-এর লেসন 4 নিয়ে, এ ডে ইন দ্য জু। তো প্রথমত দেখবে জু শব্দটি রয়েছে। জু শব্দটির মানে তোমরা হয়তো জানো, চিড়িয়াখানা। ওকে, তো চিড়িয়াখানায় একটা দিন, মানে চিড়িয়াখানায় একটা দিনে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল সেগুলো নিয়েই এই স্টোরিতে বলা রয়েছে। দেখো প্রথমে কি রয়েছে, এ ডে ইন দ্য জু, জেরাল্ড ডারেল। জেরাল্ড ডারেলের লেখা এ ডে ইন দ্য জু। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে রাইট দ্য নেম অফ দ্য অথার অফ দ্য স্টোরি এ ডে ইন দ্য জু, অর্থাৎ এ ডে ইন দ্য জু গল্পের লেখকের নাম লিখো। তখন তোমাকে লিখতে হবে দ্য নেম অফ দ্য অথার অফ দ্য স্টোরি এ ডে ইন দ্য জু ইজ জেরাল্ড ডারেল। এইভাবে তোমাদের লিখতে হবে। এবার আমরা দেখো এখানে কি বলা রয়েছে, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট, লেখক এবং পাঠ্য সম্পর্কে বলা রয়েছে। এখান থেকে এতটুকু এটা লেখকের সম্পর্কে বলা রয়েছে, আর এখান থেকে এতটুকু এটা টেক্সটের সম্পর্কে বলা রয়েছে। তো আমরা লাইন ধরে মানে বোঝার চেষ্টা করব। জেরাল্ড ম্যালকম ডারেল, দেখো জেরাল্ড ম্যালকম ডারেল 1925 টু 1995, অর্থাৎ 1925 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন, 1995 খ্রিস্টাব্দে তিনি মারা যান। ওয়াজ অ্যান ইংলিশ জু কিপার, তিনি ছিলেন একজন ইংলিশ জু কিপার অর্থাৎ চিড়িয়াখানার রক্ষক, কনজারভেশনিস্ট অর্থাৎ সংরক্ষক, অ্যান্ড অথার অর্থাৎ লেখক। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। তাহলে তিনি একটা অর্গানাইজেশন ফাউন্ড করেছিলেন অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে কি বলা হয়, ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট অ্যান্ড দ্য জার্সি জু। আরেকটা দেখো নাম কি বলা রয়েছে, জার্সি জু নাও ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। জার্সি জু এর এখনকার নাম ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958। তাহলে এখানে একটা জায়গার নাম বলেছে জার্সি, যেটা ইংল্যান্ডে রয়েছে। 1958 খ্রিস্টাব্দে জার্সির চ্যানেল আইল্যান্ডে তিনি এই জার্সি জু এবং ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে দুটো অর্গানাইজেশন ফাউন্ড করেছিলেন অর্থাৎ প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মনে রাখবে, ইয়ারটা মনে রাখবে 1958। তারপরে দেখবে হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট। দেখো সেন্টেন্সটা মানে কি বলেছে, হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড, তাকে সম্ভবত সবচেয়ে ভালো স্মরণ করে রাখা হয়। কেন? ফর রাইটিং এ নাম্বার অফ বুকস, মানে অনেক বই লেখার জন্য। কিসের উপর তিনি বই লিখেছিলেন? তার জীবনের উপর ভিত্তি করে তিনি বই লিখেছিলেন। কি হিসেবে? একজন পশু প্রেমিক হিসাবে। তাহলে অ্যানিমেল এনথুজিয়াস্ট মানে পশু প্রেমিক বা প্রেমী। এনথুজিয়াস্ট শব্দটা মনে রাখবে, এনথুজিয়াস্ট শব্দটা মানে হচ্ছে প্রেমী। জেরাল্ড ডারেলের ফুল নেম আমরা এখান থেকে দেখে নিলাম, জেরাল্ড ম্যালকম ডারেল। ফুল নেমও তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার তোমরা দেখবে টেক্সটের ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রিফেস নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো কি বলেছে, দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ম্যানেজার মেনর বাই জেরাল্ড ডারেল। এখানে দেখো জেরাল্ড ডারেলের দ্বারা লেখা হয়েছে ম্যানেজার মেনর, সেখান থেকে এই প্যাসেজটি নেওয়া হয়েছে। এ ডে ইন দ্য জু, এটার অরিজিন কি আছে, ম্যানেজার মেনর। তারপরে দেখবে কি বলেছে, হোয়ার দ্য অথার টকস অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি। তাহলে এখানে জার্সিতে অথার তিনি কি করেছিলেন, সেট আপ করেছিলেন অর্থাৎ স্থাপন করেছিলেন তার চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার যে স্থাপন করেছিলেন সেটাকে নিয়ে তিনি এই স্টোরিতে কথা বলেছেন। সেই জার্স হেল্পড বাই এ টিম, সেই অথারকে অর্থাৎ লেখককে একটা দল হেল্প করেছিল, ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমেলস। সেই টিমটি ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিমেলস অর্থাৎ অ্যানিমেলদের যে কারণ অর্থাৎ পশুদের যে কারণের উপর তিনি ডেডিকেট করেছিলেন। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে টিম ছিল সেই টিমটি পশুদের সাহায্য অর্থাৎ পশু প্রেমিক হিসেবে ওরা নিজেদের জীবনকে ডেডিকেট অর্থাৎ উৎসর্গ
করেছিল। দ্য এক্সট্র্যাক্ট ডেসক্রাইবস এ টিপিক্যাল ডে ইন দ্য জু। এই নিষ্কাশনটি বর্ণনা করে একটি আদর্শ দিনকে ইন দ্য জু অর্থাৎ চিড়িয়াখানায়, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, এবং সেই চিড়িয়াখানার যে কর্মী তাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতার কথাও এই টেক্সটে বলা রয়েছে। অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, এবং এটি আমাদের চিড়িয়াখানার একটি আকর্ষণীয় ভেতরের দৃষ্টিভঙ্গিকে দেখায়। এবার আমরা টেক্সটে চলে যাব। দেখো টেক্সটের লাইন ধরে আমরা বাংলা মানে বোঝার চেষ্টা করব। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, অর্থাৎ চিড়িয়াখানায় ভ্রমণ করা একটা আলাদা ব্যাপার, লোকেদের একজন সাধারণ সদস্য হিসাবে চিড়িয়াখানায় ভ্রমণ করা একটা ব্যাপার। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা পুরোপুরি একটা আলাদা ব্যাপার, টু ওন এ জু অর্থাৎ চিড়িয়াখানার মালিক হওয়া, অ্যান্ড লিভ ইন ইট এবং চিড়িয়াখানায় বাস করা। ইন ইট মানে এটাতে, এটাতে মানে কোথায়? চিড়িয়াখানায়। ইট সার্টেনলি এনাবেলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমেলস। এটা নিশ্চিতভাবে তোমাকে সমর্থ করবে ছুটে যেতে দিনের এবং রাতের, অ্যাট এনি আওয়ার যে কোনো সময়ে। কেন তোমাকে ছুটে যেতে সমর্থ করবে? টু অবজার্ভ দ্য অ্যানিমেলস, পশুদের পর্যবেক্ষণ করার জন্য। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 আওয়ার্স এ ডে। এটার আরও মানে যে তুমি দিনের 24 ঘন্টায় কর্তব্যরত রয়েছ, অর্থাৎ কাজে ব্যস্ত রয়েছ। প্রথম প্যারাগ্রাফ থেকে বোঝা গেল যে একটা চিড়িয়াখানার মালিক হওয়া এবং চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া এই দুটো কিন্তু আলাদা ব্যাপার, এবং যে নাকি চিড়িয়াখানার মালিক হবে তাকে কিন্তু দিনের 24 ঘন্টাই পশুদের দেখাশোনা, রাত নেই দিন নেই, পশুদের দেখাশোনার কিন্তু দায়িত্বে থাকতে হবে। দ্য এভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন। তাহলে এখানে বলা আছে যে গড় চিড়িয়াখানার দিন শুরু হয় ভোরের আগে। তাহলে এখানে ডন যে শব্দটি রয়েছে, ডন শব্দের আরেকটা সিনোনিম আমরা পেয়ে গেলাম ডে ব্রেক। ওকে, ডে ব্রেক, এটা মনে রাখবে। কিন্তু তারপরে দেখবে কি বলেছে, দ্য স্কাই উইল বি স্লাইটলি টেন্সড উইথ ইয়েলো ওয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। আকাশ হালকা হলুদ রঙে লালিত হয়ে থাকে যখন তুমি পাখির গানের দ্বারা জেগে ওঠো। এখানে কি বলেছে? সেই ভোরের বেলা আকাশ হলুদ হয়ে থাকে এবং সেই সময়টাতে মনে রাখবে ভোরের বেলা আকাশ সবুজ হয়ে থাকে এবং সেই সময়টাতে পাখির কিচিরমিচিরে একজনের ঘুম ভেঙে যায়। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্গিং। তুমি শুনতে পারো একটা রবিন গান গাইছে, অর্থাৎ রবিন এক ধরনের পাখি। ওকে, মনে রাখবে রবিন এক ধরনের বার্ড, ওয়ান কাইন্ড অফ বার্ড। ওকে, কাইন্ড অফ বার্ড, রবিন হচ্ছে এক ধরনের পাখি। তাহলে এখানে বলেছে ভোরবেলায় রবিন পাখির গান তুমি শুনতে পারবে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দ্য টৌরাকাস। দেখো এখানে একটা পাখি রয়েছে টৌরাকাস, এটাও এক ধরনের পাখি। সে পাখির হোর্স ক্রাইস, হালকা কর্কশ কিচিরমিচির তুমি সেখানে শুনতে পাবে। ইউ ক্যান হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোর্স ক্রাইস অফ দ্য টৌরাকাস। তুমি শুনতে পারবে উন্নত ফলময় হালকা কর্কশ আওয়াজ টৌরাকসের, অর্থাৎ টৌরাকস পাখির কিচিরমিচির তুমি শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং একটা আনন্দমুখর কালো পাখি। ব্ল্যাকবার্ডও এখানে এক ধরনের পাখি, মনে রাখবে ব্ল্যাক বার্ড। ওকে, কি কি পাখি রয়েছে মনে রাখবে। একটা প্রথম পেলাম আমরা রবিন। ওকে, প্রথম আমরা পেলাম রবিন, তারপরে সোজা চলে যাবে ব্ল্যাক বার্ড। তারপরে কি আছে? টৌরাকাস, TOURACAS, টৌরাকাস। ওকে, তো এই পাখিগুলো আমরা কিন্তু নাম পেলাম। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস, অর্থাৎ তার গানের শেষটা যখন মরে যায় অর্থাৎ শেষ হয়ে যায়। দ্য হোয়াইট হেডেড থ্রাশ, দেখো এখানে আরেকটা পাখির নাম পেলাম, দ্য হোয়াইট হেডেড থ্রাশ, THRUSH, থ্রাশ। The white-headed thrush burst into an excited joy.
তখন সেই সাদা মাথাওয়ালা থ্রাশ পাখি উত্তেজিত চিৎকারে ফেটে পড়ে। অর্থাৎ সেই ভোরবেলায় থ্রাশ পাখি এতটা এক্সাইটেড হয়ে পড়ে যে প্রচণ্ডভাবে তার চিৎকার অর্থাৎ চার্পিং শোনা যায়। লুকিং আউট ইনটু দ্য কোর্টিয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লনস ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। এখানে দেখো কোর্টিয়ার্ড রয়েছে মানে উঠোন, উঠোনের দিকে তাকিয়ে একটা ভেলভেট গ্রিন লনস অর্থাৎ ভেলভেটের যে সবুজ লন রয়েছে, অর্থাৎ লন বলতে আমরা কোনো একটা বাগানকে বুঝবো, বুঝলে? লন বলতে কোনো একটা বাগান আছে, সেই বাগানের উপর কি হয় তুমি দেখতে পারবে একটা আর্নেস্ট গ্রুপ অফ পিয়েন্স অর্থাৎ একটি ময়ূরের দল তুমি দেখতে পারবে যারা সেই শিশিরময় ঘাসের খোঁজ করছে। কিসের খোঁজ করছে? শিশিরময় ঘাস। এ মেল পিহেন অর্থাৎ একজন পুরুষ ময়ূরী অর্থাৎ পিকক ইজ ডান্সিং অর্থাৎ নাচছে। হিজ বার্নিশড টেইল তার বার্নিশড অর্থাৎ বার্নিশড মানে মনে রাখবে মোলায়েম, তার মোলায়েম লেজ রেইসড অর্থাৎ উঠে রয়েছে লাইক এ ফাউন্টেন একটা ঝর্ণার মতো ইন দ্য সানলাইট সূর্যের আলোতে। তাহলে এখানে মেল পিহেনের কথা কি বলেছে? মেল পিহেন ডান্সিং করছে, তার যে মোলায়েম যে টেল রয়েছে সেটা উঠে রয়েছে ওপরের দিকে একটা ঝর্ণার মতো সূর্যের আলোতে। পরের পেজ এখান থেকে রয়েছে, ভালো করে দেখবে। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস। তাহলে এখানে বলেছে যে সকাল 8টার সময় চিড়িয়াখানার স্টাফ পৌঁছায়। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার। তুমি শুনতে পারবে তাদের আওয়াজ, তারা একে অপরকে গ্রিট করছে অর্থাৎ সম্ভাষণ জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড। এবার তাদের যে বাকেট অর্থাৎ বালতি রয়েছে সেখান থেকে আওয়াজ চলে আসে এবং ব্রাশের আওয়াজও শোনা যায়। ইউ গো আউট ইন্টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তুমি সেই ঠান্ডা সতেজ সকালবেলায় তুমি বাইরে যেতে পারো দেখার জন্য যে সব কিছু চিড়িয়াখানাতে ঠিকঠাক রয়েছে কিনা। তাহলে এখানে মনে রাখবে কখন যাওয়ার কথা বলেছে, ইন দ্য কুল ফ্রেশ মর্নিং। ওকে, কেন যাবে? টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু অর্থাৎ চিড়িয়াখানার সাথে সব কিছু ঠিকঠাকভাবে রয়েছে কিনা সেটা চেক করার জন্য, সেটা দেখার জন্য। চলে যাব পরের পেজে, দেখবে পরের পেজে কি বলেছে। দ্য মাঙ্কিস অ্যান্ড আদার ম্যামেলস, বানরেরা এবং অন্যান্য ম্যামেলস অর্থাৎ স্তন্যপায়ীরা লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রানাইট হাউস। তাহলে এখানে বলা রয়েছে যে বানরেরা এবং অন্য স্তন্যপায়ীরা সেই লম্বা দোতলা গ্রানাইটের বাড়িতে বাস করতো অর্থাৎ গ্রানাইট পাথরের তৈরি। ওকে, তাহলে এখানে দেখবে গ্রানাইটের পাথরের তৈরি এই তৈরি বাড়িতে এখানে কারা থাকতো? মাঙ্কিস, আর ধরো এই পাশে থাকতো ম্যামেলস। তারপরে দেখবে কি বলেছে, হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি। এখানে তুমি অনেক কাজকর্ম দেখতে পারবে। এখানে মানে কোথায়? এই যে গ্রানাইটের তৈরি বাড়িতে। তাহলে গ্রানাইট তৈরি বাড়িটা কেমন ছিল? গ্রানাইটের তৈরি বাড়িটি ছিল 2 স্টোরিড অর্থাৎ দোতলা, লম্বা ছিল। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস অর্থাৎ গরিলাদের তাদের খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। লেট আউট মানে ছেড়ে দেওয়া হয়েছে। হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, কখন ছেড়ে দেওয়া হয়? যখন সে খাঁচাগুলো ক্লিন করা হয়, পরিষ্কার করা হয়। দে গ্যালপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল। তারা মেঝের ওপর ঘোরাফেরা করে অনেক আগ্রহ নিয়ে, যেভাবে বাচ্চারা স্কুলের বাইরে থাকে অর্থাৎ স্কুলের বাইরে বাচ্চারা যেরকম প্রচণ্ড স্পিরিট অর্থাৎ এনার্জি নিয়ে ঘোরাফেরা করে, এখানে তারাও অর্থাৎ তারা বলতে গরিলারাও প্রচণ্ড এনার্জি সহকারে ঘোরাফেরা করে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লোরোসেন্ট লাইটস। এটার প্রনাউন্সিয়েশন ভালো করে শুনবে, ফ্লোরোসেন্ট। ওকে, ফ্লোরোসেন্ট মানে হয় একদম ব্রাইট লাইটস। তারা চেষ্টা করে কি করতে? রেঞ্জ করতে। দেখো রেঞ্জ শব্দটার মানে এখানে দেওয়া রয়েছে টু টুইস্ট সামথিং উইথ ফোর্স অর্থাৎ জোর করে
কোনো কিছুকে মোচড়ানো, সেটাকে বলে রেঞ্জ। দেখবে তাহলে তারা কি করে, তারা মোচড়ানোর চেষ্টা করে। কি মোচড়ানোর চেষ্টা করে? ইলেকট্রিক হিটার। কোথা থেকে? ফ্রম দেয়ার সকেট, সকেটে যে হিটার থাকে সেখান থেকে সেই ইলেকট্রিক হিটারসগুলোকে মোচড়ানোর চেষ্টা করে। কারা? সেই গরিলারা, মনে রাখবে। না হলে সেই উজ্জ্বল আলোগুলোকেও ভাঙার চেষ্টা করে। স্টিফেন, এখানে একটা ক্যারেক্টার পেলাম স্টিফেন, STEPHEN, স্টিফেন। ওকে, দেখো এই স্টোরিতে স্টিফেনের কি রোল রয়েছে। ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন কিন্তু হাতে ঝাঁটা নিয়ে রয়েছে। স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস, এপ অর্থাৎ সে বানর জাতির ওপর গার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে বানরের দল বেরোতে না পারে। সে বানরদের ওপর গার্ড দিয়ে দাঁড়িয়ে রয়েছে হাতে ঝাঁটা নিয়ে। কে? স্টিফেন। তারপর দেখবে কি বলেছে, ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক, তাহলে এখানে গরিলার খাঁচার ভেতর মাইক রয়েছে। প্লাম্প অ্যান্ড ইভার স্মাইলিং, সে খুব খুশি এবং প্রচণ্ড হাসছে। ইজ বিজি অ্যালং উইথ জেরেমি, তাহলে সে জেরেমির সাথে ব্যস্ত। তাহলে জেরেমি আর মাইক কিন্তু গরিলার খাঁচার ভেতর রয়েছে, তারা দুজনেই খুব খুশি এবং তারা দুজনেই কিন্তু ব্যস্ত। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, তারা মেঝের ওপর আবর্জনাগুলোকে ঝাড়ু দিচ্ছে। অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট, এবং সেই সাদা কাঠের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে। কাঠের গুঁড়ো কেমন ছিল? ফ্রেশ, অর্থাৎ সতেজ। এভরিথিং দে অ্যাসিওর ইউ, যে সব কিছু তারা তোমাকে নিশ্চিত করে বলতে পারে ইজ অল রাইট, সব কিছু হচ্ছে সঠিকভাবে রয়েছে বা সঠিক রয়েছে। অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, সমস্ত পশুরা উত্তেজিত এবং আগ্রহী। ইগার মানে মনে রাখবে আগ্রহী। কখন? দিনের শুরুতে। বাসেল অ্যাবাউট দ্য কেজেস, খাঁচার মধ্যে তারা তাড়াহুড়ো করে ব্যস্ত রয়েছে। ইটাম, এখানে দেখো ইটাম, ইটামকে দ্য ব্ল্যাক সেলিবিস এপ, একটা কালো সেলিবিস এপ, এক ধরনের বানর, কালো সেলিবিস বানর, মনে রাখবে ইটাম। তাহলে এখান থেকে ইটাম কিন্তু কোনো পার্সন অর্থাৎ ব্যক্তির কিন্তু নাম নয়। ইটাম হচ্ছে দ্য ব্ল্যাক সেলিবিস এপ। ক্লিংস টু দ্য ওয়্যার, সে তারের উপর ঝুলে রয়েছে বা সে তারের সাথে ঝুলে রয়েছে। বেয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, সে তোমাকে সম্ভাষণ করে তার দাঁত বের করে দেখাচ্ছে। তারপরে দেখবে আপস্টেয়ার্স ইন দ্য হাউস দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস, বাড়ির ওপরের তলায় টিয়া পাখি এবং তোতা পাখি তোমাকে স্যালিউট জানায়। কিভাবে? উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস, মানে কর্কশ আওয়াজ করে। শুকু, এখন শুকু পেলাম, শুকু দেখবো কে? দ্য গ্রে প্যারট, ধূসর বর্ণের যে প্যারট নাম হচ্ছে শুকু। তাহলে এখান থেকে আসতে পারে যে হু ওয়াজ শুকু, শুকু ইজ দ্য গ্রে প্যারট। সে ক্রাইস, সে চিৎকার করে কি বলে? আই অ্যাম এ ভেরি ফাইন বার্ড, তো আমি একটা খুব সুন্দর পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইট মঙ্গুসেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস, একদল দ্রুত পায়ে চলা উজ্জ্বল চোখযুক্ত বেজি, তারা খুব ব্যস্তভাবে খাঁচার এদিক ওদিক প্যাটার করে, অর্থাৎ ঘোরাফেরা করে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইস অন ইটস ব্যাক, পস অ্যান্ড নোজ টুইচিং, সেই লোমস অর্থাৎ লোমযুক্ত আর্মাডিলো, আর্মাডিলো মানে মনে রাখবে এক ধরনের ম্যামেল যেটা আমেরিকাতে দেখতে পাওয়া যায়, সেটা তার পিঠের ওপর রয়েছে অর্থাৎ শুয়ে রয়েছে। পস অর্থাৎ থাবা, এবং নোজ টুইচিং, এবং নাক কোসকাচ্ছে। তারপরে দেখবে এখানে কি বলা রয়েছে, ইউ পাস স্লোলি ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেস অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টোরাকাস নাও লিভ, তুমি ধীরে ধীরে সে বাড়িটাকে পাস করে চলে যাও একটি বড় খাঁচার দিকে যেখানে টোরাকস পাখিরা এখন বসবাস করছে। তাহলে এখন বলতে নাও লিভ বলতে এখন বসবাস করছে। তাহলে টোরাকস পাখিরা কখন কোথায় বসবাস করছে? তাহলে বললাম টু দ্য বিগ কেস অ্যাট দ্য এন্ড, তাহলে বলছে বিগ কেস, বড় বড় খাঁচাগুলোতে। দ্য মেল পিটি, এখানে বলেছে পুরুষ পিটি, আই হ্যাড রিয়ার্ড, যেটা যাকে আমি কি করেছিলাম? প্রতিপালন করেছিলাম। পিটিকে, পিটি কিন্তু একটা নাম, কিন্তু এর কোনো নির্দিষ্ট মানে নেই। ওকে, হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, যখন সে কোথায় ছিল? ওয়েস্ট আফ্রিকায়, তখন আমি সেই পিটিকে
লালন পালন করেছিলাম। হি পিয়ার্ড অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস। পারচেস মানে কি, যে কোনো কিছু বসা বা বসার জায়গা থেকে। ওকে, তাহলে সে তোমার দিকে কোনো উঁচু বসার জায়গা থেকে উঁকি মেরে তাকায়। তাহলে এখানে সে বলতে মনে রাখবে পিটি। ওকে, পিটি কিন্তু এখানে একটা বার্ড। দেন ইফ ইউ কল টু হিম, যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, তো সে তখন উড়ে নেমে আসবে। অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ, তারপরে সে একটা পার্চের উপর নামবে। পার্চ বলতে কোনো একটা দাঁড়ানোর জায়গা বা বসার জায়গা। নিয়ারেস্ট টু ইউ মানে তোমার কাছাকাছি। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড ইউ এ হাস্কি ক্রাই। কারু 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 কু কু কু। দেখো, তারপরে সে তার মাথা ছুঁড়ে দেবে, অর্থাৎ মাথা এগিয়ে দেবে এবং একটা হ্যাচকা চিৎকার করে বলবে কারু 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 কুকুকু। এটা হচ্ছে সে পাখিটির ডাক। তারপরে দেখবে ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, তারপরে তুমি সেই পাখির বাড়ি অর্থাৎ পাখির ঘর থেকে বেরিয়ে আসো। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপরে তুমি কোথায় চলে যাও? রেপটাইল অর্থাৎ সরীসৃপের বাড়িতে তুমি চলে যাও। তাহলে পাখি থেকে এখন সোজা চলে যাবে রেপটাইলে। ওকে, তারপরে দেখো রেপটাইলে গিয়ে কি হবে? হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার, এখানে একটা খুব সুন্দর, প্লেজেন্ট মানে খুবই সুন্দর বা মোলায়েম। ওকে, টেম্পারেচার অর্থাৎ সেই উষ্ণতায় অফ 80 ডিগ্রিজ। দেখো টেম্পারেচার কত বলেছে? 80 ডিগ্রিজ, 80 ডিগ্রি। ওকে, দ্য রেপটাইলস ডোজ, অর্থাৎ রেপটাইলস অর্থাৎ সরীসৃপরা এই টেম্পারেচারকেই সুইটেবল বলে মনে করে। এর কাছে এই 80 ডিগ্রি হচ্ছে প্লেজেন্ট টেম্পারেচার। নেক্সট রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস, অর্থাৎ সাপগুলো তোমাকে সম্মান জানাবে খুবই শান্তভাবে তাদের ঢাকনাযুক্ত চোখ দিয়ে, অর্থাৎ সেই চোখ দিয়ে তোমাকে শান্তভাবে সম্মান জানাবে। ফ্রগস কি করে? ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, অর্থাৎ ফ্রগরা যে সাউন্ড করে সেটাকে বলে গাল্পিং সাউন্ড। লিজার্স লাই ড্রেপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, অর্থাৎ টিকটিকিরা সেই শিলা এবং যে গাছের যে গুড়ির ওপর ঢেকে শুয়ে আছে। তাহলে এগুলো তুমি দেখতে পাবে। তারপর দেখো কি বলেছে? অ্যাট 10 o'clock, অর্থাৎ 10টার সময় কি হয়? দ্য জু গেটস ওপেন, অর্থাৎ চিড়িয়াখানার দরজা খোলে। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, অর্থাৎ সেই দর্শকদের প্রথম যে রাশ অর্থাৎ ছোটাছুটি সেটা পৌঁছায়, অর্থাৎ দর্শনার্থীরা ছোটাছুটি করে গেটের সামনে এসে পড়ে। অ্যাজ দে কাম ফ্লাডিং ইনটু দ্য গ্রাউন্ডস, যেহেতু তারা সবাই একসাথে সে গ্রাউন্ডসের ওপরে ফ্লাডিং করে আসে, অর্থাৎ সবাই ভিড় করে আসে। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, তখন প্রত্যেককে কিন্তু সতর্ক হতে হয়। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না যে পশুরা লোকেদের আঘাত করে না। বাট টু মেক শিওর, কিন্তু নিশ্চিত হতে হবে দ্যাট যে দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস, যে লোকজনেরা অ্যানিমেলসদের অর্থাৎ পশুদের ক্ষতি করে না বা আঘাত করে না। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি একটি পশু ঘুমিয়ে রয়েছে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস, তখন মানুষেরা পাথর ছোড়ার চেষ্টা করে অ্যাট ইট, এটার দিকে। অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, না হলে এটাকে প্রড করে অর্থাৎ প্রভোগ করে, উত্তেজিত করে। কি দিয়ে? লাঠি দিয়ে, যাতে এটা মুভ করে অর্থাৎ মুভ করতে বাধ্য হয়, চলে যেতে বাধ্য হয়। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades, আমরা দেখেছি দর্শনার্থীরা শিম্পাঞ্জিদের দিত অর্থাৎ দেওয়ার চেষ্টা করত। কি দেওয়ার চেষ্টা করত? জ্বলন্ত সিগারেট এবং রেজর ব্লেডস অর্থাৎ ব্লেডস দেওয়ার চেষ্টা করত, তাদেরকে ডিস্টার্ব করার জন্য, বিরক্ত করার জন্য। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস ইন এ জু হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, তাহলে কিছু মানুষের অসভ্য আচরণ কোথায়? ইন এ জু, একটি চিড়িয়াখানায়। হ্যাজ টু বি সিন, সেটাকে দেখা যায়। টু বি বিলিভড মানে এমন ব্যবহার তুমি চিড়িয়াখানায় দেখতে পারবে যেটাকে তুমি বিশ্বাসই করতে পারবে না। লাস্ট প্যারাগ্রাফটা এবার আমরা আলোচনা করব। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, সন্ধ্যার দিকে সেই
দর্শনার্থী জনতা থিনস আউট অর্থাৎ পাতলা হয়ে যায়, অর্থাৎ আস্তে আস্তে তাদের সংখ্যা কমে যায়। দ্য স্ল্যান্টিং রেস অফ দ্য সান লাইট দ্য কেস, মানে সেই সূর্যের তির্যক রশ্মি খাঁচাটিকে আলো দেয়। হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ, যেখানে সেই মুকুটযুক্ত পায়রাগুলো বসবাস করে। অ্যাজ দ্য লাইট ফেডস, যেহেতু আলো কমে যায়, দ্য রবিন সিজেস টু সিং, তখন রবিন গান গাইতে স্টপ করে দেয় অর্থাৎ থামিয়ে দেয়। সিজেস মানে স্টপস। অ্যান্ড ফ্লাইস অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, এবং সোজা উড়ে মিমোসা ট্রিতে চলে যায় অর্থাৎ লজ্জাপতি গাছে চলে যায় রুস্ট করার জন্য অর্থাৎ ডাকার জন্য। দ্য হোয়াইট ফেসড আউলস, এখানে বলেছে সাদা মুখযুক্ত পেঁচাগুলো, সেগুলো কি করে? দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে, যারা সারাদিন কাটিয়েছে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি স্টাম্পস, তারা সেই ধূসর গাছের স্টাম্প অর্থাৎ খোপরে থাকবে বলে। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, এখন তারা খুলে দিয়েছে বড় বড় সোনালি চোখ। শ্যাডোস আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, ছায়া চলে আসে সেই ফুলের বিছানার ওপর অর্থাৎ ফুলের ওপর এবং সেই শিলার ওপর। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিজেস বেডরুম, অর্থাৎ শিম্পাঞ্জিদের বেডরুম থেকে হঠাৎ করে কোরাস অর্থাৎ দল, গানের দল চলে আসে, অর্থাৎ সব শিম্পাঞ্জিরা এক সুরে গান গাইতে থাকে, সেইখান থেকে গান ছুটে আসে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার, তুমি জানো যে তারা ঝগড়া করছে কি নিয়ে? ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, কে খড় পাবে, অর্থাৎ খড় কে আগে নেবে সেটা নিয়ে তারা ঝগড়া শুরু করে দিচ্ছে। এর জন্যই তাদের বেডরুম থেকে সেই কোরাস বেরিয়ে আসে অর্থাৎ ছুটে আসে। অ্যাজ ইউ লাই ইন বেড, যেহেতু তুমি বিছানায় শুয়ে আছো, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন, তখন তুমি জানলার মধ্য দিয়ে চাঁদকে দেখতে পাবে। সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, যে নিজেকে সে আলাদা করে দিচ্ছে কিসের? গাছের ছায়ার থেকে। ইউ হিয়ার দ্য লায়ন্স কফ, তুমি শুনতে পারবে যে সিংহরা কাশি দিচ্ছে অর্থাৎ ঠান্ডায় কাশছে। সুন ইট উইল বি ডন, শীঘ্রই ভোর হবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, এবং পাখিদের যে গান সেটা আস্তে আস্তে শুরু হবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, ঠান্ডা সকালের বাতাস গানের সাথে বেজে উঠবে। শেষের প্যারাগ্রাফ থেকে আমরা কি বুঝলাম? যে এখানে একজন যেহেতু বিছানায় শুয়ে আছে, তাহলে বিছানায় শুয়ে শুয়ে সে জানলা দিয়ে দেখতে পারবে যে চাঁদ গাছের ছায়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ একসময় যেখানে ছিল সেখান থেকে সরে গিয়ে সে অন্য জায়গায় চলে গিয়েছে। তারপরে আর কি শুনতে পারবে? সিংহের কাশির আওয়াজ। তারপরে আর কি দেখতে পারবে? ভোর যখন হবে তখন পাখিদের কোরাস অর্থাৎ পাখিদের একসাথে গান গাওয়া সেটাও শুরু হয়ে যাবে। তখন সে ঠান্ডা সকালের বাতাস মনে হবে যেন গান দিয়ে সবাই একসাথে রিং করছে অর্থাৎ বেজে উঠছে। ওকে, তো আমরা আজকে এ পর্যন্তই করলাম। আশা করছি তোমরা এই স্টোরিটি ভালো করে বুঝে গেছো। এখনও অবধি তোমাদের এই স্টোরি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা হয় বা কোনো ওয়ার্ড মিনিং বা কোনো কিছুর যদি কোনো ডাউট থাকে, তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। আমার সাধ্যমতো আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।